আপনি অপ্রাপ্তি নিয়ে কথা বলছিলেন, সেটি নিয়ে যদি ডাক্তার রাকিব আল হাসান আপনার কাছে আসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন রিফাত রশিদ, যিনি এখন প্ল্যাটফর্মটির সভাপতিত্বের দায়িত্বে আছেন। তিনি বলেছেন, সত্যিকার অর্থে বৈষম্যমুক্ত যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেটি স্পর্শ করতে পারিনি। যা চেয়েছি আর যা পেয়েছি তার মধ্যে অপ্রাপ্তি অনেক বেশি। আপনার কি মনে হয় এই যে অপ্রাপ্তির কথা তিনি বলছেন, বা সারোয়ার তুষারও বেশ কিছু অংশে বলছিলেন, এই অপ্রাপ্তির দায়টা আসলে কাদের? আপনাকে ধন্যবাদ। আমার সমালোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। জুলাই মাস চলছে। যারা স্বর্গগত তারা এখনো জানেন স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। তো যাদেরকে আমরা হারিয়েছি তাদেরকে পাবো না, এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে 3 জন, আপনি সহ 4 জন এখানে বসে আছি। জুলাই না হলে হয়তো আপনিও টকশো অ্যাঙ্করিং করতে পারতেন না। যদি করতেন তাহলে ওই সময় ইসলামের মতো বা অন্যান্য ফেসিস্টদের মতো আপনার তাপস করে টকশো করা লাগতো। এটা আপনার জন্য বড় প্রাপ্তি, আমাদের জন্য বড় প্রাপ্তি। তো প্রাপ্তির জায়গাটা আমি আরেকটু বলি আপনাকে। ধরেন গতকাল বিশ্বকাপে খেলা হচ্ছিল যে কঙ্গো আর হচ্ছে ইংল্যান্ডের। এই কঙ্গো দেশটি হচ্ছে কঙ্গো নামে প্রথমবার মতো বিশ্বকাপ খেলে। তার আগে কঙ্গো 1960 সালে বেলজিয়ামের উপর নিবেশ থেকে স্বাধীন হয়। 74 সালে সাব সাহারান কান্ট্রি হিসেবে প্রথমবার বিশ্বকাপ খেলে, তখন তার দেশের নাম ছিল জায়ার। তো এই দেশটিরও অনেক লম্বা ইতিহাস, আমি ইতিহাস পড়তেই অবাক হলাম। তারপরে 65 সালে মুবুতু নামে এক শাসক এটাকে দখল করে। 97 পর্যন্ত তার প্রথম আফ্রিকান ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত এটা চলে। 3 সালে এসে তখন এটা আবার সে রিপাবলিক অফ কঙ্গো, এই কারণে বলা হয় ডক্টর কঙ্গো, মানে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। তার মানে একটা দেশ স্বাধীন হলো স্বাধীন না, অনেক লম্বা ইতিহাস থাকে। আপনি যদি আমাদের দেশের সাথে একদম তাজা যে উদাহরণটা আমরা মিলাই, আরব বসন্তে তিউনিসিয়ার ঘটনাটার সাথে আমাদের একদম পুরো খুব সাদৃশ্য আছে। ধরেন ওখানে হচ্ছে মোহাম্মদ বুয়াজিজি, এখানে হচ্ছে আবু সাইদ। ধরেন ওখানে মোহাম্মদ বুয়াজিজি নামে যে ছেলেটা, 26 বছরের যে ছেলেটা, সে ফল বিক্রি করতো এবং তাকে হচ্ছে কি প্রশাসকরা তাকে তার গাড়ি ভাঙচুর করে, তাকে ফল বিক্রি করতে দিচ্ছিল না, তার গায়ে চড় দেয়। তখন সে অপমান বোধ করে একটা সময় তখন সে নিজের গায়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। ঘটনা ঘটেছিল 2010 সালে 17 ডিসেম্বর। সে মারা যায় হচ্ছে 4 জানুয়ারি। এবং তার মারা যাওয়ার পর তার লাশটাকে কেন্দ্র করে যে বিপ্লবটা, বিস্ফোরণটা হয়, সেটা আর বসন্ত। তা আমাদেরও একদম আবু সাইদের এটা, মানে ধরুন শেখ হাসিনা তো জানতো না এরকম কিছু হবে। তার হচ্ছে বড় আমার কাছে যেটা প্রাপ্তি, সেটা প্রাপ্তিটা হচ্ছে 2141 সাল পর্যন্ত যে ডাইনি বাংলাদেশে থাকার কথা ছিল, নিজেই সে ছক কষেছিল, কিন্তু বাংলাদেশের জনতা তাকে খেদিয়ে তার সে দিল্লিতে পাঠিয়ে দিল। এটা হচ্ছে বড় অর্জন, আর কিছু হতে পারে না। বাকিগুলো সারাত তুষারের সাথে আমি একমত, বাকিগুলো তুচ্ছ। কি পাইনি আবার এটা বলি আপনাকে। ধরেন না পাওয়ার পিছনে এখানে অনেক মানে ক্রন্দন যে বঞ্চনা রয়েছে, বঞ্চনাটা সঠিক। এখানে অনেক ধরেন আমি যেটা মনে করি যে সেখানে হচ্ছে কি আমাদের অনেক বোঝাপড়ার যে কোঅর্ডিনেশনটার অভাব ছিল। আর একটা বড় অভাব ছিল যে আমাদের পলিটিশিয়ানরা, পলিটিক্যাল পার্টিগুলো আমার কাছে মনে হচ্ছিল যে অনেক দেরিতে ফিল করছিল যে জুলাই বলে কিছু হয়েছিল বা আসলে হয়েছিল, কারণ কেউ আসলে বিশ্বাস করতে পারতেছিল অনেকদিন পর পর্যন্ত। ধরেন এই জুলাই আগস্ট মাসে তো হয়, আমি নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত অনেক বড় বড় পলিটিশিয়ানদের নাম নিচ্ছি না, তো ওনাদেরকে জিজ্ঞাসা করতেছিলাম যে আসলে আপনারা কেউ এটা ফিল করতে পারছিলেন কেন। ওনারা বলছে আমাদের এখনো বিশ্বাস হচ্ছে না। তো এই জায়গাটা আসলে যে দোলাটা আমাদের মধ্যে দিয়েছিল, এটা একটা বড় প্রাপ্তি, বড় অর্জন। কিন্তু পাইনি। এখানে আসলে আমাদের অনেক অসঙ্গতি ছিল, অনেক ইমেচিউরিটি ছিল, অনেক ইনএক্সপিরিয়েন্স ছিল। এবং রিফাত রশিদ যে কথাটা বললেন, এখানে আসলে ধরেন আপনি যদি রেসপন্সিবল জায়গা থেকে হিসাব করে দেখেন, রেসপন্সিবল থেকে আমি আসলে যারা দায়িত্বে ছিল তাদেরকে কাঠগড়ায় ফেলতে চাই। কারণ অনেকেই এখানে অনেক বাধা দিয়েছিল, দিবেটা স্বাভাবিক, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনারা সেগুলোকে প্রোটেক্ট করতে পারেননি। প্রোটেক্ট না করার কারণে ধরেন এত বড় একটা গণ অভ্যুত্থান হলো, কিন্তু গণ অভ্যুত্থানের রেজাল্টটা কেন ক্যান্টনমেন্টে যেতে হলো? আবার এখানে ছাত্র প্রতিনিধি কেন যেতে হলো? আপনি এখানে জনগণ থেকে বিচ্ছিন্ন কেন আপনি সেখানে গেলেন? আবার আপনারাই বলছেন যে 2 জন সমন্বয় ছিল, সে 2 জন সমন্বয় ভুয়া ছিল। আবার এটাও আপনারা বলছেন যে এখানে কোনো বিশেষ উপদেষ্টা আপনাদেরকে কুক্ষিগত করার চেষ্টা করতেছিল। তো এখানে আসলে নানা ইকুয়েশন, নানা সমীকরণ। তো এর বাইরে আমি মনে করি যে পরবর্তী সময়ে যে আমাদের একটা পিসফুল যে ট্রানজিশন হয়েছে, এটা একটা বড় প্রাপ্তি। তার পরবর্তী সময় আমাদের যে ভাইব্রেন্ট সংসদ, বা আমরা এখানে যে একটা খুব স্মুথ বা হ্যাপি এনভায়রনমেন্টে, একটা হেলদি এনভায়রনমেন্টে কথা বলতে পারতেছি, এটাই বড় অর্জন। কারণ আমাদের কারো মনে এই ভয়টা নাই যেখান থেকে নিচে নামলে আমাদেরকে তুলে নিয়ে যাবে, সাদা গাড়ি তুলে নিয়ে যাবে, এই ভয়টা কারোর মধ্যে নাই। হাসিনার আমলে আমরা একটা স্বাধীন ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অধিকার ছিল না, সে জায়গা থেকে আমরা এখানে যা খুশি তা বলতে পারবো। এই মুক্ত বিহঙ্গের মতো বেড়ে ওঠাটাই আমরা এই বাংলাদেশটা চেয়েছিলাম, এটাই বড় অর্জন।